আজকে যেটা শুরু করব ঘর্ষণের তৃতীয় পার্ট, অর্থাৎ এটাই শেষ পার্ট। তো এর আগে পর্যন্ত আমরা যেগুলো আলোচনা করেছিলাম, স্থিত ঘর্ষণ, চলঘর্ষণ, ঘর্ষণ কোণ, স্থিতি কোণ বা বিরাম কোণ এবং সাম্যাবস্থার ক্ষেত্রে কিছু ঘটনা। তো আমরা স্থিতিকোণ বা বিরাম কোণের ক্ষেত্রে দেখেছিলাম যে যে কোণে সর্বোচ্চ যে কোণে রাখলে বস্তুটা নিচের দিকে পিছলে যায় না, অর্থাৎ ঘর্ষণ বল বস্তুটাকে আটকে ধরে রাখতে পারে, সেই সর্বোচ্চ কোণটাকে বলা হয়েছিল স্থিতিকোণ বা বিরাম কোণ, এবং সেটার একটা সমীকরণে এসেছিল মিউ সমান ট্যান থিটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দেখব যে ঘর্ষণ বল শুধুমাত্র বস্তুকে আর আটকে রাখতে পারে না, বস্তুটা নিচের দিকে গতিশীল হয়ে যায়, অর্থাৎ থিটার মান অবশ্যই তার মানে স্থিতিকোণ এর চেয়ে বেশি। তাহলে এক্ষেত্রে কি কি হবে সেগুলো আমরা একবার দেখব। তাহলে এক্ষেত্রে প্রথমে নিচের দিকে লম্ব হবে, মানে নিচের দিকে ওজন ক্রিয়া করছে এমজি, এইখানের থিটা কোণ, এটা থিটা, এদিকটা এমজি কস থিটা, এদিকটা হচ্ছে এমজি সাইন থিটা নততল বরাবর, উপরের দিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, আর ঘর্ষণ বল যেহেতু বস্তুটা নিচের দিকে গতিশীল, বস্তুটা নিচের দিকে এ ত্বরণ সহ গতিশীল, যেহেতু ঘর্ষণ বল বস্তুটাকে আর ধরে রাখতে পারেনি, তাহলে এক্ষেত্রে এন সমান হবে এমজি কস থিটা। আচ্ছা, আর যেহেতু নিচের দিকে বস্তুটা গতিশীল, তার মানে দুটো বল, একটা নিচের দিকে ক্রিয়াশীল এমজি সাইন থিটা, আর একটা ঘর্ষণ বল উল্টো দিকে, তাহলে কোন বলটা বেশি হবে? অবশ্যই এই বলটা বেশি হবে, কারণ এই বলটা বেশি হলেই সে নিচের দিকে গতিশীল। আচ্ছা, তাহলে লব্ধি বল নিচের দিকে, লব্ধি বল এফ সমান তাহলে হবে এমজি সাইন থিটা মাইনাস ঘর্ষণ বল। তাহলে এফ সমান এমজি সাইন থিটা মাইনাস, এক্ষেত্রে এফ এর মান আমরা জানি যে এফ সমান হয় মিউ এন, এফ মানে ঘর্ষণ বল আর এটা মিউ মানে হচ্ছে, এক্ষেত্রে কোন ঘর্ষণ গুণাঙ্ক হবে? স্থিত ঘর্ষণ না চল ঘর্ষণ? বস্তুটা যেহেতু গতিশীল সেক্ষেত্রে মিউটা এক্ষেত্রে চল ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এক্ষেত্রে তাহলে চল ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ এন। আচ্ছা, আবার এন এর মান এই সমীকরণে যদি আমরা দেখি 1 নম্বর সমীকরণ থেকে, তাহলে এন এর মান হচ্ছে তাহলে এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি, এন এর মান বসিয়ে দিলাম এমজি কস থিটা, তাহলে এমজিটা আমরা কমন নিলাম, তাহলে হবে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এটা হচ্ছে লব্ধি বল। এবার লব্ধি বল বস্তুটার উপরে ত্বরণ সৃষ্টি করে আমরা জানি, তাহলে ত্বরণ সহ নিচের দিকে গতিশীল হবে, সেক্ষেত্রে বলের ফর্মুলা এফ সমান এম এ, তাহলে এফ সমান এম এ যদি আমরা লিখি, তাহলে এম এম যদি আমরা কেটে দিই এটা, তাহলে অতএব এ সমান আসছে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে এই হচ্ছে আমার ত্বরণের রাশিমালা যখন বস্তুটা নিচের দিকে গতিশীল হবে, সেক্ষেত্রে ত্বরণ কেমনভাবে কাজ করবে। যদি মিউ এর মান 0 হয়, অর্থাৎ তল খুবই মসৃণ হয়, তাহলে সেক্ষেত্রে এর মান হবে মিউ এর ভ্যালু, তাহলে যদি 0 হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু হবে জি সাইন থিটা। তার মানে বস্তুটা যে ত্বরণ সহ নামার কথা, মসৃণ হলে যে ত্বরণ সহ নামবে, অমসৃণ হলে সেক্ষেত্রে এই পরিমাণ কমে যায়, এবং এই পরিমাণ ত্বরণ কমে যায় ঘর্ষণ বলের কারণে। তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, যে এই ত্বরণে সর্বোচ্চ এত ত্বরণে নামতে পারে বস্তুটা, যদি তলটি একদম মসৃণ হয়। তাহলে সর্বোচ্চ ত্বরণ এটা হচ্ছে এ ম্যাক্সিমাম, সর্বোচ্চ কত ত্বরণে নামতে পারে তার রাশিমালা। এবার এখানে একটা অঙ্ক দেখো, একটি বস্তু অমসৃণ তলের উপর রাখা আছে, অনুভূমিকের সঙ্গে নতিকোণ বাড়াতে বাড়াতে 30 ডিগ্রি যখন করা হচ্ছে, এই কোণটা যখন 30 ডিগ্রি করা হয়, তখন বস্তুটি পিছলে পড়তে শুরু করে, মানে 30 ডিগ্রি সামান্য একটু বেশি হলে সে আবার পড়ে যাবে। তাহলে যখন এবার পিছলে যায় তখন 4 সেকেন্ডে বস্তুটা 12 মিটার নেমে আসে। তাহলে বস্তু এবং তলের মধ্যে এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং চল ঘর্ষণ গুণাঙ্কের মান নির্ণয় করতে হবে। এবার যখন 30 ডিগ্রি করা হলো তখনও কিন্তু বস্তুটা জাস্ট পড়তে শুরু করেছে, তখনও পড়েনি, তাহলে সেটাই হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। এবার আমরা জানি মিউ সমান স্থিতিকোণ বা বিরাম কোণের যে ফর্মুলা ট্যান থিটা, তাহলে মিউ সমান ট্যান
এখান থেকে কোণের মান 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 1/√3। তাহলে 1/√3 যে মান আসে সেই মানটা হচ্ছে 0.577। এটা হচ্ছে তার সীমাস্থ ঘর্ষণের মান। তাহলে মিউ সমান হচ্ছে 0.577। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণের মান, সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, এবার আর একটু আমি বিরামকোণটা নতিকোণটাকে বাড়াবো, তখন বস্তুটা নিচের দিকে গতিশীল হয়ে যাবে। এবার গতিশীলের ক্ষেত্রে আমরা ত্বরণের যে রাশিমালা একটু আগে নির্ণয় করলাম, এ সমান জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এক্ষেত্রে আমরা মিউ ড্যাশ লিখছি, কারণ যখন পড়তে শুরু করে দিবে তখন সেটা আমরা চলঘর্ষণ গুণাঙ্ক, এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দিয়ে লিখেছি, তাহলে জন্য চলঘর্ষণ গুণাঙ্ককে আমরা মিউ ড্যাশ লিখছি। এবার আমরা ত্বরণের রাশিমালা কিন্তু নাই, এর মান দেওয়া নাই, জি এর মান আছে, থিটার মান আমরা জানি 30 ডিগ্রি দুটোর ক্ষেত্রেই। তাহলে মিউ ড্যাশের মান পেয়ে যাবো যদি আমি এর মানটা জানতে পারি। তো এর মান জানার জন্য আমাকে বের করতে হবে, তাহলে প্রথমে যখন বস্তু স্থির অবস্থায় ছিল, তারপর যখন চলতে শুরু করলো তখন 4 সেকেন্ডে 12 মিটার নেমে গেল। তাহলে টি সমান হচ্ছে 4 সেকেন্ড আর এস সমান হচ্ছে 12 মিটার। তাহলে আমরা জানি যদি ফর্মুলা যায় এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে প্রাথমিকভাবে বস্তুটা স্থির অবস্থায় ছিল মানে 0, তার সঙ্গে টি 0 হয়ে গেল, সমান হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এস এর ভ্যালু। তাহলে এস সমান হচ্ছে হাফ এ টি স্কোয়ার, অতএব এ সমান হচ্ছে 2s বাই টি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এস এর ভ্যালু হচ্ছে 12 আর টি এর ভ্যালু হচ্ছে 4 এর স্কোয়ার মানে 4 গুণিত 4, 2 দিয়ে এটা কাটলাম, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 2 দিয়ে 2 সমান হচ্ছে 3 এর 2 সমান 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এর মানগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে হচ্ছে এটা 1.5, জি এর ভ্যালু হচ্ছে 9.8। আচ্ছা, আর সাইন 30 ডিগ্রি মাইনাস মিউ ড্যাশ কস 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মানে আমরা জানি হাফ মাইনাস মিউ ড্যাশ √3/2 সমান হচ্ছে 1.5 বাই 9.8। তাহলে এই মানটা যদি আমরা বের করি, এই মানটা আমরা যেটা পাবো, তাহলে এটার ভাগ করলে 0.153 আসে, 1/2 0.5, √3/2 এর মান হচ্ছে 0.866। তাহলে মাইনাস মিউ ড্যাশ ইন্টু 0.866 সমান হচ্ছে 0.153 মাইনাস 0.5, 0.153 মাইনাস 0.5 এর ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে মাইনাস 0.347। এটা হচ্ছে মিউ ড্যাশ ইন্টু 0.866। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, অতএব মিউ ড্যাশের ভ্যালু হচ্ছে 0.347 বাই 0.866, 0.347 ডিভাইডেড বাই 0.866, এটার ভ্যালু আসছে 0.4 অ্যাপ্রক্সিমেটলি, মানে প্রায় 0.4 এর পরে সামথিং কিছু আছে। তাহলে মিউ ড্যাশের ভ্যালু আসছে 0.4। পরের অঙ্কটা দেখো, একটি বস্তুকে নততলের ওপর স্থির অবস্থায় রাখতে যে বলের প্রয়োজন হয়, মানে বস্তুটাকে এখানে ধরে রাখতে যে বলের প্রয়োজন হয়, ওই বস্তুটাকে নততল বরাবর গতিশীল মানে উপরের দিকে গতিশীল করতে তার দ্বিগুণ বলের প্রয়োজন হয়। ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে প্রমাণ করে দেখাতে বলছে যে থিটার মান tan ইনভার্স 3 মিউ। তাহলে প্রথম কেস, আমরা যখন বস্তুটা নততল বরাবর স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় মানে কি, ঘর্ষণ নিচের দিকে নামার অতিক্রম করছে, সেক্ষেত্রে ঘর্ষণ বল এইভাবে কাজ করছে এদিকে। আবার শুধু এই বলে আমার হয়নি, তার উপরে বল প্রয়োগ করতে হচ্ছে F1 প্রথমে, যাতে আমরা বস্তুটাকে ধরে রাখতে পারি। অর্থাৎ শুধু ঘর্ষণ বল এই বস্তুটাকে ধরে রাখতে পারছে না, যার কারণে আমাদেরকে এক্সট্রা একটা বল প্রয়োগ করতে হচ্ছে বাইরে থেকে, যেটা একে ধরে রাখতে পারছে। তাহলে এক্ষেত্রে যখন স্থির অবস্থায় আছে তখন সেক্ষেত্রে F1 প্লাস F সমান হচ্ছে mg সাইন থিটা। আচ্ছা, F1 সমান mg সাইন থিটা মাইনাস F সমান হচ্ছে mg সাইন থিটা মাইনাস মিউ n সমান mg সাইন থিটা মাইনাস মিউ n এর মান mg কস থিটা, mg কস থিটা।
এটা হচ্ছে F1 এর মান। এটা কি কোন বল প্রয়োজন? এটা হচ্ছে যে বল বস্তুটাকে ধরে রাখবে, জাস্ট গতিশীল হতে বাধা দিচ্ছে। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে এই ক্ষেত্রে F1 এর পরিবর্তে F2 বল প্রয়োগ করা হচ্ছে, যাতে বস্তুটাকে উপরের দিকে গতিশীল করা যায়। তাহলে বস্তুটা যদি উপরের দিকে গতিশীল হয় সেকেন্ড কেসে, তাহলে ঘর্ষণটা নিচের দিকে কাজ করবে। তখন F2 সমান হবে mg sin থিটা প্লাস F এর। তাহলে F2 সমান হচ্ছে mg sin থিটা প্লাস F এর সমান। তাহলে হচ্ছে mg sin থিটা প্লাস মিউ n সমান হচ্ছে mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। তাহলে এক্ষেত্রে আমরা এখানে একটা কমন নিয়ে নিই, mgটা কমন নিলাম, তাহলে হচ্ছে sin থিটা মাইনাস মিউ cos থিটা। আর এটার ক্ষেত্রে হবে mg যদি কমন নিই তাহলে হচ্ছে sin থিটা প্লাস মিউ cos থিটা। এটা হচ্ছে F2 এর ভ্যালু। এবার বলা হয়েছে যে স্থির অবস্থায় রাখতে যে বলের প্রয়োজনে, যে F1 বল, তার থেকে F2 বল অর্থাৎ বস্তুটাকে উপরের দিকে গতিশীল করতে দ্বিগুণ বলের প্রয়োজন হয়। তার মানে কি? F2 সমান হচ্ছে 2F1, অর্থাৎ প্রথম এই F2টা এর ডবল, তার মানে এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে এর সমান হবে। তাহলে মানটা আমরা বসিয়ে দিই, mg sin থিটা প্লাস মিউ cos থিটা সমান 2mg sin থিটা মাইনাস মিউ cos থিটা। mg আর mg কেটে দিলাম, তার মানে আসছে sin থিটা প্লাস মিউ cos থিটা সমান 2 sin থিটা মাইনাস 2 মিউ cos থিটা। আচ্ছা, তাহলে এই sin থিটাটাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই আর এই মাইনাসটাকে এদিকে আনি, তাহলে মিউ cos থিটা প্লাস 2 মিউ cos থিটা সমান 2 sin থিটা মাইনাস sin থিটা। তার মানে এখান থেকে আসছে 3 মিউ cos থিটা সমান sin থিটা। অতএব মিউ সমান 3 মিউ সমান sin থিটা বাই cos থিটা। অতএব তার মানে এটা tan থিটা। অতএব tan থিটা সমান 3 মিউ। অতএব থিটা সমান tan ইনভার্স অফ 3 মিউ, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এবার পরের অঙ্কটা দেখো। 60 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি নতি বিশিষ্ট একটি নততলের উপর রাখা আছে। নততল বরাবর নিচের দিকে লব্ধি বল এত নিউটন হলে ঘর্ষণ গুণাঙ্ক কত? তাহলে ভরের মান হচ্ছে 60 গ্রাম, মানে হচ্ছে 60 বাই 1000 কেজি। এখন নিচের দিকে লব্ধি বল, অর্থাৎ নিচের দিকে বস্তুটা নেমে আসার চেষ্টা করছে, যার ফলে লব্ধি বল হচ্ছে এত। তাহলে আমরা লব্ধি বলের যে সমীকরণ দেখেছিলাম, লব্ধি বল সমান হচ্ছে mg sin থিটা মাইনাস f। mg sin থিটা, এই বলটাও নিচের দিকে নামানোর চেষ্টা করছে, f বাধা দেওয়ার চেষ্টা করছে, তাহলে এদের বিয়োগফল হচ্ছে লব্ধি বল। আবার আমরা এটাও দেখেছিলাম mg sin থিটা আর f এর মান হচ্ছে মিউ n। তাহলে mg sin থিটা মাইনাস মিউ n এর মান ছিল এই mg cos থিটার সমান mg cos থিটা। তাহলে f সমান যে ফর্মুলাটা এসেছিল mg কমন sin থিটা মাইনাস মিউ cos থিটা। এই f এর ভ্যালুটা দেওয়া আছে। f এর ভ্যালুটা কত দেওয়া আছে? 0.1764। m এর ভ্যালু হচ্ছে 60 বাই 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.8। sin থিটার ভ্যালু এখানে 30 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে sin 30 এর ভ্যালু হাফ মাইনাস মিউ ইন্টু √3/2 sin cos 30 ডিগ্রির ভ্যালু। এখান থেকে তাহলে হাফ মাইনাস মিউ ইন্টু √3/2, এটার যে ভ্যালু আসবে 0.1764 ইন্টু 1000 বাই 60 ইন্টু 9.8। তাহলে এক্ষেত্রে দেখো মিউ এর মানটা আমরা ক্যালকুলেশন করছি, এক্ষেত্রে 0.5, এটা হচ্ছে মিউ 0.866, 0.3 মাইনাস 0.2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মিউ ইকুয়ালস হচ্ছে 0.2 বাই
0.866, 0.2 ডিভাইডেড বাই 0.866, যেটা ভ্যালু আসছে 0.223 মোটামুটি প্রায়। এরপরে দেখা যাচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কীরকম ব্যাপারটা ঠিক এরকম, যদি তলের ওপর দিয়ে চাকার মতো জিনিসটা গতিশীল হয়, তাহলে এই বিন্দুটা যখন একবার এখানে স্পর্শ করছে, যখন এক পাক ঘুরবে তখন আবার ঠিক এই বিন্দুটাই এখানে, ধরো এক পাক ঘোরার পরে এখানে এলো, এই বিন্দুটাই আবার স্পর্শ করবে। তাহলে আবর্ত ঘর্ষণ মানে হলো কোনো একটা বস্তু যখন তলের সংস্পর্শে থেকে তলটির সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হবে, তখন ওই তলটি বস্তুর গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করবে তাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এবার আবর্ত ঘর্ষণ আর এর আগে আমরা যেগুলো দেখলাম সেগুলো সবই পিছলানো গতি। আবর্ত ঘর্ষণ এবং পিছলানো গতির মধ্যে তাহলে পার্থক্যটা কি? পিছলানো গতিতে যদি এইভাবে কোনো একটা বস্তুকে রেখে দিলাম, সে যদি পিছলে যায়, তাহলে দুটোর সংস্পর্শ তল সবসময় অপরিবর্তিত থাকছে। এক্ষেত্রে সংযোগ তলটা বারবার পরিবর্তিত হবে। যখন বস্তুটা এরকম আছে তখন এইটা সংযোগ তল, যখন একটু চলে আসবে তখন এই বিন্দুটা হতে পারে, তারপরে এই বিন্দু সমস্ত বিন্দুগুলো একবার করে স্পর্শ করবে। আর সংস্পর্শে থাকা তল দুটো পিছলানো গতির ক্ষেত্রে কি হবে, একটা আর একটার সাপেক্ষে গতিশীল, এটা স্থির, এটা গতিশীল। আর আবর্ত গতির ক্ষেত্রে একটি অপরটির সাপেক্ষে স্থির। কেন বলা হচ্ছে একটি আর একটির সাপেক্ষে স্থির? কারণ এক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আবর্ত গতির ক্ষেত্রে এবং পিছলানো গতির ক্ষেত্রে এগুলো পার্থক্য, যে আবর্ত গতির ক্ষেত্রে সাধারণত সংযোগ তলটা পরিবর্তিত হচ্ছে না, পিছলানো গতির ক্ষেত্রে এক্ষেত্রে সংযোগ তলটা পরিবর্তিত হচ্ছে। আবর্ত গতি মানে হচ্ছে কি, যেভাবে ঘুরে ঘুরে অর্থাৎ আবর্তন গতির সাহায্যে যদি যায় উপরে দিয়ে, চাকা যেমন কোনো গাড়ির, সেক্ষেত্রে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর হচ্ছে ঘর্ষণের সুবিধা অসুবিধা আছে। ঘর্ষণের সুবিধা অসুবিধা কি? ঘর্ষণের সুবিধা হচ্ছে এগুলো, যে আমরা ঘর্ষণ যদি না কাজ করে, তাহলে আমরা যখন হাঁটি তখন সাধারণত মাটির সঙ্গে পায়ের একটা ঘর্ষণ কাজ করে, যার কারণে আমরা হাঁটতে পারি। যদি ঘর্ষণ না থাকতো তাহলে আমরা হাঁটতে পারতাম না, বারবার পড়ে যেতাম। তাছাড়া আরও গাড়ি চালানোর ক্ষেত্রে, ট্রেন চালানোর ক্ষেত্রে, কিংবা বাস, ট্রেকার ইত্যাদি যেগুলোই গতিশীল করার ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে ঘর্ষণ না থাকলে সেই সমস্যাগুলো হতো। কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? যেমন আমাদের ইঞ্জিনের মধ্যে আমরা যে পেট্রোল বা ডিজেল দিয়ে ইঞ্জিন চালাচ্ছি, তার কিছুটা অংশ ঘর্ষণের কারণে অপচয় হয়ে যায়। কারণ কি? ওই ঘর্ষণ বলকে অতিক্রম করার জন্য কিছুটা অপচয় হয়, যার ফলে আমরা 100% কর্মদক্ষতা পাই না কখনো। তো সেক্ষেত্রে ঘর্ষণের কিছু অসুবিধাও আছে। ঘর্ষণের ফলে বিভিন্ন যন্ত্রপাতি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো এই সবগুলো হচ্ছে ঘর্ষণের অসুবিধা। আর এই চ্যাপ্টারের মধ্যে সেরকম কিছু নেই। আবর্ত ঘর্ষণের সুবিধা অসুবিধা আর অঙ্কগুলো আছে, অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ওখান থেকে কিন্তু অঙ্কগুলো সাধারণত বেশিরভাগই আসে। আজকে পর্যন্ত, পরের দিন তাহলে নতুন চ্যাপ্টার আবার শুরু করব।